নমস্কার, কুশল মঙ্গল আছেন তো সবাই? দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত। পুরীতে ঘুরতে এসেও বৃষ্টির হাত থেকে এক বিন্দু নিস্তার নেই। গতকাল রাত থেকেই আকাশে কালো মেঘেদের হানা। খবর পেলাম বঙ্গে তো রীতিমতো বিভিন্ন জায়গা ডুবে গিয়েছে। সামনেই পুজো, এইভাবে ডুবিয়ে দিলেই সব মাটি। আজ পুরীতে দ্বিতীয় দিন, সকাল সকাল চারজনে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। পুজো দিয়ে প্রভুর দর্শন করে তবেই ফিরব। ফিরে সামান্য কিছু পেটে পুরেই রওনা দেব পুরীর স্থানীয় সব ঘোরার জায়গাগুলোতে। গাড়ি করা হয়েছে, এই দুপুর 3:30 নাগাদ বেরোবো ঠিক করা হয়েছে। যথারীতি হোটেলের সামনে থেকে একটা টোটো করেই চলে এলাম মন্দিরে। ব্যাগ, মোবাইল, জুতো সব জমা করতে হবে কাউন্টারে, তারপরেই মন্দির প্রবেশের লাইনে দাঁড়াতে পারবো, আর তারপরেই পুজো দিয়ে ফিরবো। প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করার পর পাণ্ডা মহাশয়ের দেখা পাওয়া গেল। 7টায় আসি বলে নিজেই এলো 9টায়। তাছাড়া মন্দিরের আরও কিছু পাণ্ডারা রয়েছে যারা শুধু অর্থলাভের আশাতেই বসে থাকে। খুব একটা শোভনীয় আচরণ তাদের থেকে আশা করা যায় না। যাই হোক, ভালোই ভালোই পুজোর পাঠ সেরে ঘরের দিকে পা বাড়ালাম। সেটাই তো আমি তো কালকে এসেছি পান্ডা ছাড়া, কালকে তো বলতো কাজ তাড়াতাড়ি হলো, আমি পান্ডা নিয়ে এসেছি আজ দিদি। আমার কাছে দর্শন করতে প্রথমে যখন তো ভিড় ছিল না, একদম পুরো ফাঁকা। আমাদের পাণ্ডা মহাশয় বলল প্রসাদ পরে হোটেলে পৌঁছে দেওয়া হবে। ঘরে ফিরে একটু রেস্ট নিচ্ছি। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই দেখি প্রসাদটি পৌঁছে দিয়ে গেছেন। প্রসাদের মধ্যে ছিল কিছু খাজা, শুকনো মিষ্টি আর মালপোয়া, সাথে একটা নির্মাল্য থেকে একটা করে অন্ন নিয়ে সকলে মিলে গ্রহণ করে উপবাস ভাঙলাম। তারপরেই এই সকালের জলখাবারের জন্য আটার পুরি আর তরকারি বলা হয়েছিল, তা দিয়ে গেল। তাই দিয়েই সকালের জলখাবারটা সেরে ফেললাম। সেই ভোর 5টায় উঠেছি। এত ঘুম পাচ্ছে যে কোনো ক্রমে খেয়ে একটা টেনে লম্বা ঘুম দেওয়ার সুযোগে আছি। দুপুরে সাধারণ কিছু জলখাবার খেয়েই তৈরি হয়ে চারজনে বেরিয়ে পড়েছি। এখন 3:30 মতো বাজে। পুরীর সব জায়গাগুলি একবার ঘুরে দেখা যাক। কী কী স্থান আছে তার একটা লম্বা তালিকাও নেট ঘেঁটে আমি তৈরি করে রেখেছি। এখন শুধু ঘুরে ঘুরে দেখার পালা। প্রথমেই চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এই স্থানটি আমাদের হোটেল থেকে বেশ কাছেই, তাই মিনিট 5 মতো সময় লাগলো এখানে আসতে। ভিতরে মা বিপত্তারিণীর দর্শন করলাম। কি অপূর্ব সুন্দর লাগছিল মায়ের এই রূপ। প্রণামটা চট করে সেরেই ফিরে চললাম গাড়ির দিকে। হাতে তো সময় খুবই কম, তাই বেশি সময় অপেক্ষা করার উপায় যে নেই। রাস্তায় যেতে যেতেই দেখা পেলাম দূরে চিল্কার হ্রদের। আজ হয়তো আর সময় হবে না যাওয়ার, তবে যে কটা দিন পুরীতে আছি যদি সুযোগ হয় একবার সেখান থেকে ঘুরে আসা যাবে। এবারে চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। ভগবান শিবকে উৎসর্গিত করা এই মন্দিরটির প্রবেশের পথেই রয়েছে নন্দীর একটা বিশাল বড় মূর্তি। আর মন্দিরটির ভিতরে ভগবান বিষ্ণু, মাতা মহালক্ষ্মী, নৃসিংহদেব এবং হনুমানের মতো অন্যান্য দেবদেবীদেরও মূর্তি রয়েছে। ধৌদিয়া নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি হিন্দু পুরাণের বিভিন্ন দৃশ্য, যেমন ভগবান রামের রাজ্যাভিষেকের দৃশ্য, দেওয়ালে দেওয়ালে পৌরাণিক পটচিত্র খোদিত রয়েছে। এখানের অনন্য একটি বৈশিষ্ট্য হলো 108টি জ্যোতির্লিঙ্গ সমন্বিত ঘর। এছাড়া জগন্নাথের একটা পৃথক মন্দিরও আছে। সব মিলিয়ে সমস্ত দেবদেবতাদেরই এক একটা মন্দির বা মূর্তি এখানে রয়েছে। এই যে রাজা রামের রাজ্যাভিষেকের পটমূর্তি, অপূর্ব সব খোদিত দেওয়াল, এত সুন্দর চারিদিকটি কারুকার্যে সাজানো যে চোখ ফিরিয়ে নেওয়াই যায় না।
এই স্থানটিতে আছে একটা বৃহদায়তন প্রদীপ। এই প্রদীপটা হয়তো সারা দিন রাত্রি একইভাবে জ্বালিয়ে রাখা হয়। চারদিকটা ঘুরতে ঘুরতে চলে এলাম সেই ঘরটিতে, যেখানে পৃথিবীর বিভিন্ন স্থানের শিব জ্যোতির্লিঙ্গের 108টি ক্ষুদ্র সংস্করণ রয়েছে। প্রতিটি লিঙ্গের সামনে তাদের নাম লেখা রয়েছে। এখানে আমাদের তারকেশ্বরের বাবা তারকনাথেরও একটা ক্ষুদ্র সংস্করণ রয়েছে। মন্দিরটির ঠিক পাশের একটা ক্ষুদ্র জলাশয়ে কিছু রঙিন মাছ ও জীবন্ত কচ্ছপ দেখলাম। দর্শন সেরে এবারে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। আমি কখনো কাজু বাদাম গাছ দেখিনি, তাই কর্তামশাই আর শাশুড়ি মা চলন্ত গাড়িতে বসেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাকে কাজু গাছ চেনানোর। দেখি সত্যি সত্যি বটপাতার মতো ছোট ছোট গোল গোল পাতার গাছ, কাঁচা কাজু ঝুলে রয়েছে, আর চারদিকে শুধু সারি দিয়ে কাজু বাগানের জঙ্গল। যখন গুপ্ত বৃন্দাবন পৌঁছালাম তখন আকাশ একেবারে আলকাতরার মতো কালো হয়ে ঝেঁপে বৃষ্টি নেমেছে। যেদিকে পারছে সবাই আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছে। অগত্যা আমরা গাড়িতেই পর্দা ঝুলিয়ে রেখে বসে রইলাম। প্রায় আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেল, কিন্তু বৃষ্টি আর থামার নাম নেই। তখন বাপি আর মা বলল, তোমরা দুজনে আগে এখানে কখনো আসোনি তো, তাই তোমরাই ছাতা মাথা দিয়ে ঘুরে এসো। আমরা গাড়িতেই বসলাম। তাই শেষমেশ দুজনেই ছাতা মাথা দিয়ে বেরিয়ে পড়লাম খালি পায়ে গুপ্ত বৃন্দাবন দেখার উদ্দেশ্যে। একে তো কালো মেঘের ঘনঘটা, সন্ধেটাও নেমে এলো বলে। গাছ, বাগান, অলিগলি সব মিলিয়ে গুপ্ত বৃন্দাবনে তখন রহস্যের কালো মেঘ যেন ঘনিয়ে এসেছে। সত্যি গুপ্ত হয়ে গেছে এই বৃন্দাবন। অলি গলি ঘুরে ফাঁকায় ফাঁকায় সব কিছু দেখতে দেখতে গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। এই সময়তেই যেন সন্ধে নেমে এসেছে। জমা বৃষ্টির জলে পা ভিজিয়ে ছাতা মাথায় এগলি সেগলি এখান সেখান ঘুরে ঘুরে দেখতে লাগলাম বিভিন্ন মূর্তি। প্রায় 150 বছরের পুরনো এই স্থানে ভগবান জগন্নাথ, রাম, ভগবান কৃষ্ণ, এমনকি বুদ্ধেরও মূর্তি রয়েছে। এছাড়া রাম নামে বিভোর এক বিরাট হনুমানের মূর্তিও আছে এখানে। সত্যি যেন মনে হতে লাগলো বৃন্দাবনে চলে এসেছি। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলা এখানে সেখানে মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে। রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধিকার নৌকো বিলাসের একটা পটচিত্র। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে আবার গাড়িতে ফিরে এলাম। ভিজতে ভিজতে এইভাবে ঘোরার একটা আলাদা রকমেরই অনুভূতি হলো। মনে হলো যেন সত্যি বৃন্দাবনের রহস্যঘন নিধিবনে পৌঁছে গেছি। নাগা বাবা বা গুরুদেব তোতাপুরীর নাম শুনেছেন নিশ্চয়ই। সেই জগৎবিখ্যাত গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম একজন গুরুদেব ছিলেন। পরের গন্তব্য তারই তৈরি এক আশ্রমে। এই স্থানটি এখনও পর্যটন কেন্দ্র হিসাবে অতটা প্রসিদ্ধ নয়, নাকি তা আড়ালে রাখা রয়েছে তা জানি না।
তবে এই স্থানটি বেশ একটা গা ছমছমে ভাব রয়েছে। গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে বেশ অনেকটা রাস্তা পেরিয়ে এসে পৌঁছালাম তোতাপুরীর আশ্রমে। আশ্রমটা অনেকটা উঁচুতে, এতগুলোই সিঁড়ি রয়েছে যে একদম ওপরে পৌঁছাতে বেশ হাঁপ ধরে গিয়েছিল। কসরত করেই ওপরে উঠতে হলো। তোতাপুরী বাবা তার জীবনের শেষ 40 থেকে 50 বছর এই শহর থেকে বিক্ষিপ্ত শান্ত একাকিত্বে ধ্যান ও সাধনা করে কাটিয়েছিলেন এখানে। শোনা যায় তার নাকি দুটো পোষা বাঘও ছিল, যে বাঘ দুটি তোতাপুরীকে সর্বদা ঘিরে থাকত, তাকে রক্ষা করত। বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস হচ্ছে এই রামকৃষ্ণের ইনি লোক গুরুদেব। আচ্ছা আচ্ছা, এই বিবেকানন্দ রামকৃষ্ণ ইনি তোতাপুরী একটা লোক এলো প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই বছর সমাধি করতো। তখন 350 বছর বেঁচেছিল, 350 ইয়ার্স। আর রয়্যাল বেঙ্গল টাইগারটা যখন বেঁচে থাকতো এখানে থাকতো ওনার কাছে, তার বসে উনি ধ্যান সাধনা করতেন। और ये रामकृष्ण के जो दिखाई दिए जो साधना 40 वर्ष तरफ को लागे करते और रामकृष्ण 3 दिन कर रामकृष्ण मत टट कर 40 का 3 दिन हो गए बोले तुम्हें नाम तुलसी नाम रामकृष्ण और रामकृष्ण जानतो ना साधना पूजा छिल तो तब 40 वर्ष 3 दिन कर दिल और ये खरमटा चौकी खरम सब এই পরম গুরুদেবকে এখানেই তার মৃত্যুর পর মহা সমাধি দেওয়া আছে। জায়গাটিতে গিয়ে সত্যি শরীরে একটা অন্যরকম অনুভূতি হলো, বলতে পারেন অন্য একটা শক্তি। তার মহা সমাধিতে প্রণাম জানিয়ে এবার ঘরে ফেরার পালা। সন্ধে নেমেছে অনেক আগেই, বৃষ্টিতে গোটা শহর ভিজে একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বেশ কাটলো দিনটি। কালকের জন্য রয়েছে সারা দিনের পরিকল্পনা। পুরী থেকে বেশ কিছুটা দূরে দূরে যে স্থানগুলো আছে দর্শনীয় স্থান, সেগুলোরই একটা ঘোরার প্ল্যান আছে। আজ আর কিছু না, ফিরে পেট পুজো সেরে একটা লম্বা ঘুম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।